আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? সো মোটামুটি অনেক দিন পরে আমরা আবার শুরু করতেছি। আজকে আমরা চলে আসলাম ভেক্টর নিয়ে। সো আজকে আমরা ভেক্টর নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। সো প্রথম ক্লাস ভেক্টরের, তোমাদের ফিজিক্সের প্রথম অফিসিয়াল চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর। সো অনেক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে, বেসিক কিছু কথাবার্তা হবে। সো যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারো, শুধু শুধু সময় নষ্ট করো না। সো কথা না বাড়ায় আমরা চলো শুরু করে দিই। তো যেটা বলতেছিলাম আর কি, ভেক্টর। সো ভেক্টরটা হচ্ছে তোমার একটা হিউজ জিনিস আর কি। হ্যাঁ, আমাদের মোটামুটি ফিজিক্সের মোস্ট অফ দ্য চ্যাপ্টারই আমাদের এই ভেক্টর কথাটা আসবে। অনেক প্রমাণের ডিরাইভেশনে বা অনেক কিছু ব্যাখ্যা করতে আমাদের এই ভেক্টরটার প্রয়োজন হবে। সো খুব বেসিক একটা জিনিস। সো এই বেসিক জিনিসটাই তোমাদের স্ট্রং থাকা জরুরি, নাইলে পরে বেশ কিছু সমস্যায় পড়তে পারো। সো এই আর কি, কথা না বাড়ায় চল আমরা আজকের ভেক্টরটা শুরু করে দিই। সো প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা, সো ভেক্টর সম্পর্কে তোমাদের মোটামুটি কম বেশি আইডিয়া আছে, তাই না? ভেক্টরটা অ্যাকচুয়ালি কী, এই জিনিসটা তোমরা হয়তো জানো, কারণ ক্লাস 9-10এও তোমরা এই ভেক্টর সম্পর্কে খুব বেসিক কিছু জিনিস হয়তো পড়ছো। যারা পড়ো নাই সমস্যা নাই, আবার পড়াবো। সো যেটা বলতেছিলাম আর কি, সো ভেক্টরটা অ্যাকচুয়ালি কী আমরা জানি যে এই জিনিসটা তো আমরা পড়ছি যে বস্তু জগতে যত রাশি আছে সবগুলো রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, তাই না? সো এতটুকু এই বেসিক লাইনটা আমাদের মোটামুটি কম বেশি সবার জানা আছে। সো আমি যেটা দিয়ে শুরু করব, যে রাশি, ধরো যে কোয়ান্টিটি বা রাশি। একটা রাশিকে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন হয়? একটা রাশি, সেটা ভেক্টর হোক স্কেলার হোক, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে এতটুকু বলো যে একটা রাশিকে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন হয়। সো আমরা জানি যে একটা রাশিকে প্রকাশ করার জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মান, আরেকটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে একক, ঠিক কি না? একটা রাশিকে প্রকাশ করার জন্য মান আর একক প্রয়োজন হয়। সো এখন এই রাশিটাকে আমরা করতেছি দুইটা ভাগে ভাগ করতেছি। একটা ভাগ হচ্ছে আমার স্কেলার, আরেকটা ভাগ হচ্ছে আমার ভেক্টর। এই রাশিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আমার স্কেলার, আরেকটা হচ্ছে আমার ভেক্টর। সো এখন স্কেলারটা সম্পর্কে তো আমরা সবাই পরিচিত। সো এখন যদি আমি দেখি যে আমার একটা স্কেলার রাশি, আমার রাশিটা যদি স্কেলার হয় তখন মান আর একক কি হবে? ধরো মান তো মান, ম্যাগনিটিউড, মান, ভ্যালু, ঠিক আছে? যদি ইংলিশে বলি ভ্যালু, তোমরা বাংলা চাইতে ইংলিশটা একটু বেশি বুঝো, ভ্যালু। সো ধরো 5 কি একটা মান, একটা ভ্যালু, ঠিকই না? সো যদি এর সাথে আমি একটা একক লাগাই, সে কেজি। সো এখন এই যে কেজি কি একটা স্কেলার একক। এখন প্রশ্ন আসতে পারে যে আমার কোন এককটা স্কেলার হবে? মান তো মানই, মানের তো আর কোনো স্কেলার ভেক্টর নাই, ঠিক আছে? মান সব মান, ভ্যালু। সো এখন প্রশ্ন আসতে পারে যে এই এককটা নিয়ে হচ্ছে ঝামেলা। এখানে এককটা হয় স্কেলার, এককটা হয় ভেক্টর। কথা বোঝা গেছে? এককটা হয় স্কেলার, এককটা হয় ভেক্টর। তাহলে আমার ভেক্টর, আমার যে এককটা বা ইউনিটটা, সেটা কখন স্কেলার হবে কখন ভেক্টর হবে সেটা আমি কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমরা জানি যে ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার মান থাকবে, ভ্যালু থাকবে, আরেকটা হচ্ছে তার ডিরেকশন থাকবে, দিক থাকবে। সো যেই এককটার ডিরেকশন নাই সেটা হচ্ছে স্কেলার, বা দিক নাই সেটা হচ্ছে স্কেলার। লাইক সে এখানে কেজির ডিরেকশন আছে কোনো? তুমি কি বলতে পারো যে উত্তর দিকে 5 কেজি, দক্ষিণ দিকে 10 কেজি, এরকমভাবে বলো কিছু? ঠিক আছে, ডানে 10 কেজি, বামে 5 কেজি, এভাবে তো আমরা কিছু বলি না, ঠিক আছে? আমরা বলি যেটা কেজি সব জায়গায় কেজিই থাকবে। কেজিটা হচ্ছে ভরের একক বেসিক্যালি। কথা বোঝা গেছে? সো ভরটা তো সব জায়গায় একই জিনিস থাকবে, লাইক 2 সেন্টিমিটার সব জায়গায় 2 সেন্টিমিটার থাকবে। কথা বোঝা গেছে? সো এই জিনিসটা আমরা বলি যে স্কেলার। আচ্ছা, সো যেটা আমরা বলতেছি যে আমাদের এখানে শুধুমাত্র ভ্যালুটা থাকবে, মানটা থাকবে, কোনো দিকের কোনো দরকার নাই, প্রয়োজন নাই, সেটাকে আমরা বলতেছি স্কেলার। এটা তোমরা জানো, ঠিক আছে? এটা নতুন করে জানার কিছু নাই। বাট যেটা আমরা জানি না সেটা হচ্ছে ভেক্টরটা। অনেকেই জানো হয়তো। সো ভেক্টরটা, যেমন ধরো যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক 5 নিউটন। ভেক্টরটা আমি এক্সাম্পল দিলাম 5 নিউটন। এখানে দেখো 5টা হচ্ছে আমার মান, ভ্যালু, এখানে আছে নিউটন। নিউটনটা কার একক? আমরা জানি যে নিউটনটা হচ্ছে বলের একক, তাই না? নিউটনটা বলের একক, ফোর্স। সো এই বলটা কোন দিকে কাজ করতেছে? বলটা কি উত্তর দিকে? বলটা ডানে না বামে না দক্ষিণ দিকে? কোন দিকে? বা উত্তর দিকে হইলে উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণে কাজ করতেছে? সেখানে একটা ডিরেকশনের ব্যাপার আসবে। বলটা তো যে কোনো দিকে কাজ করতে পারে না, বলটা একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করতেছে। সো এই ধরনের যে ভ্যালুগুলা, যেটার জন্য একটা ভ্যালু প্রয়োজন, মানের প্রয়োজন, একটা দিকের প্রয়োজন, তাকে আমরা বলতেছি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি।
কথা বুঝতে পারছি? সেই জিনিসটাকে আমরা বলতেছি ভেক্টর রাশি। সো একটা মজার ব্যাপার হচ্ছে যে ভেক্টর হওয়ার জন্য শুধুমাত্র মান এবং দিকেরই হইলেই যথেষ্ট না, মানে মান আছে দিক আছে এটাই শুধুমাত্র ভেক্টর হওয়ার জন্য সাফিসিয়েন্ট না, ভেক্টর হওয়ার জন্য আরও কিছু জিনিস প্রয়োজন। সেই জিনিসটা কি সেইটাতে আমরা একটু আসি। চলো এখন দেখো যে আমরা কি কি জানলাম, যে একটা ভেক্টর হওয়ার জন্য কি কি জিনিসের দরকার আছে। ভেক্টর হওয়ার জন্য কি কি জিনিসের দরকার আছে দেখো, প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তার মানের প্রয়োজন, ভ্যালু দরকার, ঠিক আছে মানলাম। দ্বিতীয়ত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে দিকের প্রয়োজন, দ্যাট মিন্স ডিরেকশনের প্রয়োজন, ঠিক আছে মানলাম। তৃতীয়ত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি বলতো, থার্ড আরেকটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে ভেক্টর হইতে হইলে তাকে অবশ্যই ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। তোমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথে যে ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো সেখানে অবশ্যই ভেক্টর যোগের নিয়মটা পড়ছো, ঠিক আছে। সো এই ভেক্টর যোগের নিয়ম না মানলে সে কিন্তু ভেক্টর হবে না। ভেক্টর হওয়ার জন্য অবশ্যই কোনো রাশিকে ভেক্টরের যোগের নিয়মটা ফলো করতে হবে, ক্লিয়ার। সো ভেক্টর যোগের নিয়ম মেনে চলতে হবে, এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট, আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। সো একটা এক্সাম্পল দিব এখন। আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার। সো ভেক্টর যোগের নিয়ম মানতে হবে, ওকে। তাহলে এখন আসো, এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমি দেই, লাইক আমরা কারেন্টের ক্ষেত্রে যেটা দেখি আর কি, তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবা বা অনেকে সেকেন্ড পেপার আগে পড়ো, সো ইলেকট্রিসিটি যখন দেখবা, সো দেখো এখানে ভেক্টর যোগের নিয়মে আমরা কি করি, তোমাদের এই জিনিসটা জাস্ট একটু রিমাইন্ড করে, আমি এই জিনিসটা আবার পড়াবো, জাস্ট যাদের মনে নাই বা ভুলে গেছো বা একটু মনে আছে তাদের জন্য একটু দেখো। ভেক্টর যোগের নিয়মটা কি ছিল, যে ত্রিভুজ বিধিটা তো হয়তো মনে আছে, যে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধিটা তৃতীয় বাহু বরাবর বিপরীত দিকে কাজ করবে, তাই না? এটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। সো এটা যদি একটা ভেক্টর এ হয়, এটা যদি একটা ভেক্টর বি হয়, তাহলে তাদের লব্ধিটা প্রকাশ করবে তৃতীয় বাহু দ্বারা a প্লাস বি, ঠিক কিনা, মনে পড়ে? আচ্ছা, সো এখানে যদি ধরো একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই, লাইক বিদ্যুৎ বা কারেন্ট, হ্যাঁ, কারেন্ট আমরা কি করি, ধরো দুইটা পয়েন্টে এদিক বরাবর ধরো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসতেছে, এদিক বরাবর 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসতেছে। তুমি কি এই তৃতীয় বাহু বরাবর যে কারেন্টটুকু যাবে সেটা কি ভেক্টর পদ্ধতিতে যোগ করবা? তুমি সেটা ভেক্টর পদ্ধতিতে যোগ করবা না। তুমি কি করবা, আমরা জানি যে কারেন্টগুলো 7 আর 1 8, এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ঠিক আছে। এগুলো আমাদের বেসিক জিনিস, আমরা ক্লাস 9-10 ফিজিক্সেও এই জিনিসটা কিন্তু পড়ে আসছি, ঠিক আছে। কারেন্টগুলোকে আমরা কি করি না বলো তো, আমরা ভেক্টরের পদ্ধতিতে যোগ বিয়োগ করি না, নর্মাল স্কেলার 2 যোগ 2 4, 2 যোগ 3 5, এইভাবে এই স্কেলার নিয়মে আমরা কি করি, এই জিনিসটার এডিশন বা যোগ বিয়োগটা করে থাকি। সো এইখানে দেখো তো কারেন্টের কিন্তু মান আছে, এই যে 1, এটার কিন্তু দিকও আছে, এই যে আমরা তীর চিহ্ন দিয়ে দিক বুঝাই, ঠিক আছে। সো এই জিনিসটার মানও আছে দিকও আছে, বাট তাও এটাকে আমরা কি করি না, ভেক্টর এডিশন বা ভেক্টর নিয়মে যোগটা করি না, ভেক্টরের যোগের নিয়মটা সে ফলো করে না, সে নর্মাল স্কেলারের নিয়মে আমরা তাকে যোগ করি। দেখো এই একটা পয়েন্টে 7 আর 1 8 হয়ে গেছে, আমরা তাকে কোনো ভেক্টরের রুল ফলো করি নাই, 7 আর 1 যোগ করলে 8 হয়, শেষ। সো এই জিনিসটা তার মানে কারেন্টটা কি না, কোনো ভেক্টর রাশি না। সো এই জিনিসটাই তোমাদের বোঝাইতে চাইছি, যে একটা ভেক্টর হওয়ার জন্য অবশ্যই ভেক্টরের যোগের নিয়মটা ফলো করতে হবে, সাথে সাথে তার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। কথা কি বোঝাইতে পারছি? ওকে, হোপফুলি বুঝাইতে পারছি। সো এখন আসো নেক্সট। সো এটা গেল, সে ভেক্টর হওয়ার কন্ডিশন কি কি সেই জিনিসগুলো আমরা শিখলাম, যে ভেক্টর হওয়ার জন্য কি কি থাকতে হবে। একটা জিনিস খেয়াল রাখবা, প্রথম যে জিনিসটা বলছিলাম যে একটা রাশি ইজ ইকুয়াল টু মান থাকবে, একক থাকবে। সো মানটা তো মানি, বাট এককটা কি বলো তো, এককটা হচ্ছে তোমার স্কেলার হতে পারে, স্কেলার একক বা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটিও হতে পারে। সো এই এককটার উপর কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কিছু ডিপেন্ড করবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর ভেক্টর হওয়ার 3টা কন্ডিশন শিখলাম, কি কি, মান থাকবে, দিক থাকবে, আর ভেক্টর যোগের নিয়মটা ফলো করবে, ক্লিয়ার? আচ্ছা, সো ভেক্টর যোগের নিয়মটা হয়তো আমরা আজকের ক্লাসে দেখবো না, আমাদের নেক্সট ক্লাসে আমাদের ভেক্টর যোগের নিয়মটা আসবে, ভেক্টর ত্রিভুজ বিধি, তারপরে তোমার যোগ বিধি, তোমার সামান্তরিক বিধি, ওই জিনিসগুলো আমরা আবার রিপিট করবো, যদিও তোমরা অনেকে এই জিনিসগুলো জানো, ওকে। দেন চলো এখন আমরা দেখি যে ভেক্টর প্রকাশের নিয়মগুলো কি কি। ভেক্টর প্রকাশের নিয়ম, কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, প্রকাশ করা হয়। কথা বুঝতে পারছো? একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ক্লিয়ার? আচ্ছা, সো এই জিনিসটা দেখো, যে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় ঠিক এভাবে।
একটা তীরের মাধ্যমে, এটা একটা তীর আটা ময়দা সুজি, হ্যাঁ আচ্ছা, সো একটা তীর চিহ্নের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, প্রকাশ করতে পারি। এটা হচ্ছে একটা ভেক্টর প্রকাশের পদ্ধতি, তোমরা জানো এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এই যে ভেক্টরটা প্রকাশ করলাম, এখানে দুইটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে আদি বিন্দু, একটা হচ্ছে শেষ বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বা প্রান্ত বিন্দু যাই বলো। এটা হচ্ছে আগা, হাগা না আগা, এটা হচ্ছে মাথা, ঠিক আছে। সো একটা ভেক্টর দুইটা পয়েন্ট থাকবে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট বা শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু যাই বলো, সরি। সো এখন এই যে একটা ভেক্টর প্রকাশ করলাম, আমরা জানি কি একটা ভেক্টর প্রকাশের জন্য বা একটা ভেক্টরের দুইটা কোয়ান্টিটি থাকা মাস্ট। একটা হচ্ছে তার কি থাকতে হবে বলো তো, একটা জিনিস হচ্ছে যে তার ভ্যালু থাকতে হবে, মান থাকতে হবে, আরেকটা হচ্ছে তার ডিরেকশন বা দিক থাকতে হবে। সো এখন আমাকে বলো তো, এই যে একটা ভেক্টর আমি আঁকলাম, এই ভেক্টরটা দিয়ে কোথায় মান বোঝাইতেছে আর কোথায় দিক বোঝাইতেছে, ক্লিয়ার? সো সবসময় মাথায় রাখবা যে একটা ভেক্টরের দৈর্ঘ্য দ্বারা তার মান প্রকাশ করা হয়। দৈর্ঘ্যটাই কি বলো তো, মান। তার মানে কি বুঝলাম, তাহলে এখানে বলো তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, কোনটার মান বেশি? কোনটার মান বেশি? অবভিয়াসলি নিচেরটার মান বেশি হবে, কারণ যার দৈর্ঘ্য বড় তার মানও বড়। সো একটা ভেক্টরের দৈর্ঘ্য দ্বারাই তার ভ্যালুটা আমরা বা মানটা আমরা প্রকাশ করতেছি। আর ডিরেকশন কি? ডিরেকশন হলো যে তীর চিহ্ন যেই দিকে থাকবে ওটাই হবে তার ডিরেকশন। এই যে মাথাটা দ্বারা কি বোঝাইতেছে? তার দিক বোঝাইতেছে। এটা যেই দিকে থাকবে, এটা যদি এই দিক বরাবর থাকে তাহলে এটা হবে তার ডিরেকশন। যেই দিক বরাবর থাকবে, তীর চিহ্নের মাথাটা যে দিক বরাবর থাকবে সেটাই হবে একটা ভেক্টরের দিক, ক্লিয়ার? সো একটা ভেক্টরকে গ্রাফিক্যালি মানে খাতা কলমে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? একটা ভেক্টরকে খাতা কলমে রিপ্রেজেন্ট করার পদ্ধতি হচ্ছে এইটা। সো এখানে যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তার দৈর্ঘ্য দ্বারা তার ভ্যালুটা প্রকাশ করতেছে আর তীর চিহ্ন দ্বারা তার মানটা প্রকাশ করতেছে, ক্লিয়ার? সো যার দৈর্ঘ্য যত বড় হবে তার ভ্যালু তত, মান তত বেশি হবে। বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, সো এতটুকু গেল। সো এটা হচ্ছে একটা ভেক্টর প্রকাশের নিয়ম। একটা ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করবো, এটা সবাই জানো তোমরা, ঠিক আছে? যারা একটু পড়ালেখা করছো তারা সবাই জানো যে ভেক্টরকে এভাবে প্রকাশ করতে হয়। ওকে, সো এখানে দেখো যেটা বললাম যে এই জিনিসটা যদি আমার একটা ভেক্টর হয়, এই জিনিসটা যদি ভেক্টর হয়, এখন আমার একটা নাম তো দিতে হবে নাকি, যে এটা যে ভেক্টর এটার নাম কি? সো এটা ধরো আমি সে বললাম এ ভেক্টর। এখন খাতায় যে তুমি লিখবা এ ভেক্টর, তুমি কিভাবে লিখবা? এ ভেক্টর এভাবে লিখবা না, এভাবে লিখবা না। তুমি কি করবা? তুমি এর উপর একটা তীর চিহ্ন দিবা। এটা দ্বারাই বোঝাইতেছে যে এটা হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টর, ক্লিয়ার? এর উপর কি করবা? একটা তীর চিহ্ন দিবা। এই জিনিসটা দ্বারা যেটা বোঝাইতেছে, এই জিনিসটা দ্বারা মান এবং দিক দুইটাই বোঝাইতেছে, মান ও দিক দুইটাই বোঝাইতেছে। তো যদি শুধু মান প্রকাশ করতে হয় তখন আমাকে কি করতে হবে? মড চিহ্ন দিতে হবে, মডিউলাস। এই মডিউলাস চিহ্নটা দিলে আমার শুধু একটা ভেক্টরের মানটা প্রকাশ পায়, ক্লিয়ার? সো একটা ভেক্টরের শুধু মান প্রকাশ করতে হইলে ওই ভেক্টরের চারপাশে আমি কি করব? চারপাশে তো না, সরি, দুই পাশে একটা মড চিহ্ন দিব। মডিউলাস চিহ্ন দিলে সেটা শুধুমাত্র ভ্যালুটা প্রকাশ পাবে। আর যদি মড চিহ্নটা না দেই, জাস্ট এ উপরে তীর চিহ্ন দেই, তাহলে মান এবং দিক দুইটা জিনিসই প্রকাশ করতে পারবো ওই ভেক্টর দ্বারা। সো একটা ভেক্টর দেওয়ার জন্য অবশ্যই তীর চিহ্নটা দিতে হবে, ক্লিয়ার? বোঝাইতে পারছি এতটুকু? আচ্ছা, সো কয়েকটা ভেক্টর রাশির এক্সাম্পল দাও তো। কয়েকটা ভেক্টর রাশির এক্সাম্পল, যেমন বল, সরণ, ত্বরণ, বেগ, এগুলো সব ভেক্টর রাশি, ঠিক আছে? সো এই যে বলকে প্রকাশ করা হয় এফ এর উপরে তীর চিহ্ন দিয়া, সরণকে বা ত্বরণকে প্রকাশ করা হয় এ এর উপর তীর চিহ্ন, বেগকে প্রকাশ করা হয় ভি এর উপর তীর চিহ্ন, ঠিক আছে? এগুলো সবাই কি বলো তো? ভেক্টর রাশি, ক্লিয়ার? বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, সো নেক্সট এরপরে আসো। সো ভেক্টর প্রকাশ করা শিখলাম, ভেক্টরের শর্তগুলো শিখলাম। এরপরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ভেক্টরের প্রপার্টিগুলা। একটা ভেক্টরের কি কি প্রপার্টি থাকতে পারে, ঠিক আছে? বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যাই বলো, ঠিক আছে? সো একটা ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে, যে তার কি কি বৈশিষ্ট্য আছে। সো একটা একটা করে শিখবো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা ভেক্টর কেমন দেখতে হয় সেটা তো আমরা জানলাম নাকি, যে এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এইটার কি আছে? একটা নির্দিষ্ট মান আছে, একটা নির্দিষ্ট দিক আছে, একটা ফিক্সড ভ্যালু আছে, একটা ফিক্সড ডিরেকশন আছে, ঠিক কিনা? সো এখন প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি যদি এটার মান এবং দিক
চেঞ্জ না করে এটাকে তুমি যেই কোনো দিকে সরাইতে পারবা। প্রথম কন্ডিশন কি কি, মান চেঞ্জ করা যাবে না, দিক চেঞ্জ করা যাবে না। সো এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার এ ভেক্টর হয়, এটার মানও চেঞ্জ করব না, দিকও চেঞ্জ করব না। দিক চেঞ্জ মান চেঞ্জ না করে এটাকে সরায়া কিন্তু এখানে লেখা যাবে, ঠিক আছে। এটাও আমার এ ভেক্টর, ওইটাও এ, এটাও এ, এটাকে জাস্ট আমি এখান থেকে উঠায় এখানে এনে রাখছি, জাস্ট এতটুকুই ডিফারেন্স। বাট এটার মানও চেঞ্জ করা যাবে না, ডিরেকশনটাও চেঞ্জ করা যাবে না। তীর চিহ্ন যেদিকে আছে ওই দিকেই রাখতে হবে। এটাকে উঠায় তুমি এখানেও রাখতে পারবা, ঠিক আছে। বাট এটার কি কি চেঞ্জ করা যাবে না, বললাম কি যে মান চেঞ্জ করা যাবে না, দিক চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। ঠিক যেই দিকে আছে সেই দিকেই রাখতে হবে, যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকু দৈর্ঘ্যই রাখতে হবে। সো এইভাবে কি করা যায়, একটা ভেক্টরকে সমান্তরালে মুভ করানো যায়। কি করানো যায়, সমান্তরালে মুভ করানো যায়, এটাকে বলে প্যারালাল শিফটিং, ঠিক আছে। সো এটা হচ্ছে ভেক্টরের একটা প্রপার্টি। সো আমরা যখন ম্যাথ করব, ঠিক আছে, যখন বৃষ্টির অঙ্ক বা নদীর অঙ্ক এই ধরনের অনেক ম্যাথ আছে পরবর্তীতে, যে প্র্যাকটিক্যাল কিছু ম্যাথ, তো সেই ধরনের ম্যাথগুলো করার জন্য কিন্তু আমাদের এই প্রপার্টিগুলো খুব বেশি কাজে দিবে। সো একটু মাথায় রাখবা, ঠিক আছে। এগুলো খুব বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো না বুঝতে পারলে পরবর্তীতে যাই একটু ঝামেলায় পড়বা। সো আমি যেটা বললাম কি করা যায়, একটা ভেক্টরের কি করা যাবে না বলো তো, প্রথমে মান চেঞ্জ করা যাবে না, 2 নম্বরে দিক চেঞ্জ করা যাবে না, না করে তুমি এটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে রাখতে পারো, ডিরেকশন চেঞ্জ করা যাবে না। এই ভেক্টরটাকে কিন্তু তুমি এভাবে লিখতে পারবে না, তাইলে কিন্তু সেটা আর এই ভেক্টর থাকলো না। কথা বুঝেছি? তুমি আবার এটাকে যে দৈর্ঘ্য ছোট করে এতটুকু লিখতে পারবে না, তাইলে কিন্তু আর সে এই ভেক্টর থাকলো না। ক্লিয়ার? এভাবে করা যাবে না, উল্টা করা যাবে না। দেখো দিক কিন্তু আমি চেঞ্জ করি না, 3টা ভেক্টর রাখছি, একটারও ডিরেকশন চেঞ্জ করি না, মানও চেঞ্জ করি না, সেম ভ্যালু আছে, ঠিক আছে। সো এটাকে তুমি এভাবে লিখতে পারবে না, এভাবে লেখা যাবে না। দেখো দিকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ডিরেকশন সব এইদিকে, দেখো সব ডিরেকশন ওইদিকে, বাট এটার ডিরেকশন কি ওইদিকে না, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। সো মান এবং দিক চেঞ্জ না করে একটা ভেক্টরকে তুমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবা। এই জিনিসটাকে বলা হয় ভেক্টরের প্যারালাল শিফটিং, বা সমান্তরাল রেখে সেটাকে আমি প্রতিস্থাপন করতে পারবো যে কোনো জায়গায়। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দেই, যে এই জিনিসটা করা হয় কেন, আসলে আমাদের একটু বেশি ফিল দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়। তো কিভাবে করবা, দেখো ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে, তোমাকে দিল ভেক্টরটা এখানে। সো এই ভেক্টরটাকে উঠায়া তুমি এই মূল বিন্দুতে এনে রাখতে পারবা। কি করবা, এই মূল বিন্দুতে এনে রাখতে পারবা। তাইলে কি হলো ব্যাপারটা, দেখো তো তোমার অনেকটা ভেক্টরটা এই দিক বরাবর গেল, দেখো এই দিক বরাবর গেল, ঠিক না? আচ্ছা, সো এই ভেক্টরটা কিছুই না, জাস্ট এটাকে উঠায়া এখান থেকে এখানে রাখছি, জাস্ট এতটুকুই। দেখো সেটার ভ্যালুও চেঞ্জ করি নাই, মানও চেঞ্জ করি নাই, সরি দিকও চেঞ্জ করি নাই, ঠিক আছে, দুইটাই সেম আছে। ধরো এখান থেকে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখান থেকেও সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ডিরেকশনও চেঞ্জ করি নাই, তার ভ্যালুও আমি চেঞ্জ করি নাই। সো এটা যদি এ ভেক্টর হয়ে থাকে, এটাও হবে আমার এ ভেক্টর। এটা হচ্ছে আমার প্রথম প্রপার্টি, মাথায় থাকবে। সো ভেক্টরের প্রথম প্রপার্টিটা কি বললাম, যে মান এবং দিক চেঞ্জ না করে তাকে আমি যে কোনো জায়গায় স্থানান্তরিত করতে পারবো, ঠিক আছে। সেকেন্ড প্রপার্টি খুব লেম একটা জিনিস, যে একটা ভেক্টর, ধরো আমার এই কলমটাই একটা ভেক্টর, ঠিক আছে, কলমের কালো মাথাটা হচ্ছে তোমার ভেক্টরের দিক আর দৈর্ঘ্যটা হচ্ছে তার মান। সো এটাকে যদি আমি এই যে এখানে দেখো স্টিক করে বা একটা পয়েন্টে আমি রাখা, তাকে যদি আমি ঘুরাই যদি আবার একই জায়গায় আনি, দ্যাট মিনস কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো সে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো না? সে একটা ভেক্টরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরায়, দেখো এখানে 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 ঘুরায় আবার যদি ওই পয়েন্টে নিয়ে আসো, তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে না, যেটা ছিল সেটাই থাকবে। খুব লেম জিনিস, ঠিক আছে। সো এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি, ভেক্টরটা চেঞ্জ হবে না। থার্ড প্রপার্টিটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, 3 নম্বর প্রপার্টি। দেখো, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি কিভাবে বের করবা। ধরো এটা একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আমাকে বলো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কিভাবে বের করবা। তো সব সময় খেয়াল রাখবা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ করার জন্য তাদের এই যে আগা এবং আগা মিলাইতে হবে। কথা বুঝা গেছে? আগা এবং আগা মিলাইতে হবে। দেখো তাদের এই যে পিছনের দুইটা বিন্দু, একদম আদি বিন্দু দুইটা, যেটাকে আমরা বলি যে ইনিশিয়াল দুইটা পয়েন্ট আমাদের মিলাইতে হবে। তো এটাকে মান দিক চেঞ্জ না করে এই যে ইনিশিয়াল পয়েন্টটা এসে রাখতে হবে, অথবা এটার মান এবং দিক চেঞ্জ না করে এটার ইনিশিয়াল পয়েন্টের সাথে মিলাইতে হবে। তাহলে এটাকে যদি আমি প্যারালালি সরাই, কোনো সমস্যা তো নাই, আছে? দেখো তো এইটাকেই আমি সরায় এখান থেকে এখানে এনে রাখলাম, কোনো প্রবলেম আছে? এটা আমার এ ভেক্টর, ধরো
এটা আমার বি ভেক্টর। সো বিটা তার জায়গায় আছে, এটাকে আমি প্যারালালে সরাইলাম। ওই যে বলছিলাম না, মনে আছে, মান এবং দিক চেঞ্জ না করে যে কোনো জায়গায় সরানো যাবে। সো মান এবং দিক চেঞ্জ করে নিয়ে এখানে এনে রাখছি, কোনো প্রবলেম হবে? অবশ্যই হবে না। তাহলে এখন কি হবে দেখো তো, তারা একটা পয়েন্টে আসলো। সো আদি বিন্দু দুইটাকে যদি একটা বিন্দুতে করি, তাহলে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ, অবশ্যই মাথায় রাখবা যে মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ, মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। দেখুন আরেকটা অ্যাঙ্গেল কিন্তু আছে, তাই না? এই যে বড় অ্যাঙ্গেলটা, সো বড় অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না, তাদের মধ্যবর্তী যেই মিনিমাম অ্যাঙ্গেলটা, ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেলটা, সেটা তোমাকে নিতে হবে। আর সেটাই হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? বোঝাইতে পারছি এই জিনিসটুকু? সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কীভাবে বের করবা, যে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টরের আদি বিন্দু দুইটাকে যদি তুমি মিলাও, এবং কিভাবে মেলাবা, তাদেরকে সমান্তরালে সরাইতে হবে। তাদের মান এবং দিক কোনোটাই তুমি চেঞ্জ করতে পারবা না। সেটা না করে তাদেরকে একটা পয়েন্টে মিলালে, কোন পয়েন্টে মিলাবা, তাদের আদি বিন্দুতে মিলাইতে হবে। তারপর তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম বা ছোট কোণটা তুমি পাবা, সেটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? সো এখন ধরো এভাবে যদি দেই, সাপোজ ধরো লাইক এটা না দিই, দেখো। সো এখানে ধরো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, ঠিক আছে? সো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমার কন্ডিশন কি ছিল মনে আছে? তাদের আগার সাথে আগা ইনিশিয়াল দুইটা পয়েন্ট মিলাইতে হবে। দেখো এটার ইনিশিয়াল পয়েন্ট এখানে, এটার ইনিশিয়াল পয়েন্ট এখানে। ক্লিয়ার? সো এই অ্যাঙ্গেলটুকু যদি হয় 120 ডিগ্রি, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে। তাড়াতাড়ি অ্যান্সারটা দাও। পারছো? গুড। যারা পারছো তারা তো পারছোই। দেখো যারা পারো নাই তারা একটু খেয়াল করো। এখানে তোমাকে করতে হবে কি, আদি বিন্দু দুটাকে মিলাইতে হবে। সো এটারে টাইনা নিচে নামাইতে হবে। আমরা জানি যে ভেক্টরকে টাইনা নিচে নামানো যায়, কেন? কারণ তার দিক মান চেঞ্জ না করে তাকে সমান্তরালে আমি মুভ করাইতে পারবো। সো এটাকে যদি টাইনা নিচে নামাই, কোনো সমস্যা তো নাই। তো এই ভেক্টরটা এখানে নাই, সে চলে আসছে এখানে। সো এটা যদি এ ভেক্টর হইতো, এটাও আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। সো এতটুকু যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 120 হইতো, এটা কত হবে? 180 - 20, দ্যাট মিনস 60 ডিগ্রি। সো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 120 না, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। অবশ্যই খেয়াল রাখবে এই জিনিসটা, মনে থাকবে। ক্লিয়ার? সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কিভাবে নির্ণয় করতে হবে? তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে আগে তাদের আদি বিন্দু দুইটারে একসাথে মিলাইতে হবে। আদি বিন্দু দুইটাকে একসাথে মিলাইতে হবে, তারপর তুমি তাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারবা। বুঝাইতে পারছি জিনিসটা? সবাই বুঝতে পারছো? ভেরি গুড। ক্লিয়ার? ওকে, তো নেক্সটে আগাই আমরা। সো খুব বেসিক কথাবার্তা এগুলা, এই জিনিসগুলো আসলে ক্লিয়ার রাখা খুব জরুরি তোমাদের জন্য। ঠিক আছে? সো এরপরে আসো ভেক্টরের প্রকারভেদ, যে কি কি ধরনের ভেক্টর আছে। ভেক্টরের প্রকারভেদ। সো আজকে এই জিনিসটাই মোটামুটি আমাদের লাস্ট টপিক হবে। ঠিক আছে? যে কি কি ধরনের ভেক্টর আছে, এই জিনিসগুলো দিয়েই আমরা আজকের লেকচারটা শেষ করব। সো ভেক্টরের প্রকারভেদগুলা সো ভেক্টরের প্রকারভেদগুলা তোমার বেশ কয়েকটা আছে। লাইক আমরা সমান ভেক্টর পড়বো, বিপরীত ভেক্টর পড়বো, সমান্তরাল ভেক্টর পড়বো। সো একটা করে শুরু করি। দেখো প্রথমটা, ঠিক আছে, আমি ইন শর্টে বলে যাব সবগুলা। সো এগুলা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের বেসিকটা বিল্ড আপ রাখার জন্য, যে কোন ভেক্টরটা কখন সমান হবে, জাস্ট কোন ভেক্টরটা কখন বিপরীত হবে, এই জিনিসটা বোঝানোর জন্যই জাস্ট এই জিনিসগুলো বলা। ঠিক আছে? সো এখানে এত ডিটেইলি কিছু বলার মতো নাই, জাস্ট সংজ্ঞাটা আবার কি, তোমার জিনিসটা কি, জাস্ট এতটুকু আমি তোমাদের বোঝাই দিব। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য কি কি কন্ডিশন তোমার লাগবে? দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মান সমান হইতে হবে। কি সমান হইতে হবে? মান সমান হইতে হবে। সেকেন্ড যে জিনিসটা সমান হওয়া লাগবে সেটা হচ্ছে দিক একই হইতে হবে, একই দিকে হইতে হবে। মান সমান দিক একই হইতে হবে। ক্লিয়ার? 3 নাম্বার, তাদের একক এক হইতে হবে, সেম একক হইতে হবে, সেম এককের হইতে হবে। যেমন ধরো এক্সাম্পল দিই, সমস্যা নেই, ভয় পাওয়ার কারণে। সমান ভেক্টর হওয়ার জন্য 3টা কন্ডিশন ফলো করতে হবে। প্রথম, তাদের মান সমান হইতে হবে। সেকেন্ড, তাদের দিক একই হইতে হবে। থার্ড, তাদের সেম একক থাকতে হবে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে F = 2 নিউটন, V = 2 মিটার পার সেকেন্ড, এই দুইটা কি সমান ভেক্টর?
এই দুইটা কি সমান ভেক্টর? দেখো এখানে তাদের মান কত, 2 2 মান, দুইটার মানই 2, দুইটার ম্যাগনিটিউডই 2, মান 2, ভ্যালুটা 2। তো ভ্যালু যদি হয়, আমরা জানি যে ভ্যালু নির্ভর করে দৈর্ঘ্যের উপর, তো দুইটার দৈর্ঘ্যই সেম হবে, দুইটার দৈর্ঘ্য কি হবে, সেম হবে, তাই না? কারণ তাদের মান 2, সো এটাও 2 এটাও 2। আচ্ছা এখন দেখো তারা, দেখো তো দুইজনই ভেক্টর রাশি, এই বলও ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, কোনো সমস্যা নাই। তো মান সমান, দিকও ধরে নিলাম একই, ধরো এই দিক বরাবর F = 2 নিউটন, এদিক বরাবর V = 2 মিটার/সেকেন্ড, দুইটার দিকও একই, ক্লিয়ার? দুইটার দিকও একই, মানও সমান, বাট ঝামেলা হচ্ছে তাদের একক কিন্তু আলাদা, দুইটা কিন্তু সেম জিনিস না, দুইটা সেম জিনিস না। তোমরা এতটুকু তো বেসিক আইডিয়া তোমাদের অবশ্যই আছে যে বল এবং বেগ দুইটা জিনিস এক না, ক্লিয়ার? সো দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তাদের সেম একই জাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে। দুইটাই যদি F হইতো অথবা দুইটাই যদি V হইতো, তাইলে দুইটা সমান হইতে পারতো, যে এটাও F = 2 নিউটন, এটাও F = 2 নিউটন, তাইলে দুইটা ভেক্টর সমান ভেক্টর। কথাটা কি আমি বোঝাইতে পারছি? দুইটা ভেক্টর যদি একই হয়, একই জাতীয় হয়, মান একই হয়, দিক একই হয়, তখন কেবলমাত্র ভেক্টর দুইটা সমান ভেক্টর হইতে পারবে, আদারওয়াইজ তারা সমান ভেক্টর হবে না, ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে নেক্সট, এটা গেল সমান ভেক্টর। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, হোয়াট ইজ বিপরীত ভেক্টর? বিপরীত ভেক্টর কি? সো বিপরীত ভেক্টর হবে যে তাদের মান সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে। কথা বোঝা গেছে? প্রথম জিনিসটা যে তাদের মান কি হবে, সমান হবে কিন্তু দিকটা কি হবে, বিপরীত হবে। এখানে অবশ্যই মনে রাখবে মান সমান হওয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মান সমান হওয়াটা জরুরি, ঠিক আছে? মান সমান না হলে কিন্তু বিপরীত ভেক্টরের কোনো আসবে না আর কি। সো বিপরীত ভেক্টরটা হওয়ার জন্য মানটা সমান হওয়া জরুরি, ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই জিনিসটা একটু খেয়াল করো যে যদি তাদের মানটা সমান হয়, তাহলে মান সমান হলে কি হবে, দেখো সো দুইটা একই মানের, বা দিকটা তাদের বিপরীত, ঠিক আছে? দিকটা তাদের বিপরীত। সো দিকটা যদি বিপরীত হয়, দেখো এটা যদি A ভেক্টর হয়, এটা যদি B ভেক্টর হয়, তাদের ভ্যালু তো সমান। তো A ভেক্টর = B ভেক্টর, বাট তাদের দিকটা বিপরীত। দিকটা বোঝানোর জন্য যে কোনো একটা ভেক্টরের আগে তুমি মাইনাস দিতে হবে। কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। এই মাইনাসটা দিয়ে তাদের ডিরেকশনটা বোঝাইতেছে, আর কিচ্ছু না। এই মাইনাসটা দিয়ে কি বোঝাইতেছে? ডিরেকশন, যে আপনি যেদিকে আমি তার উল্টা দিকে, ক্লিয়ার? A যেদিকে B তার উল্টা দিকে, A পজিটিভ হইলে B নেগেটিভ, প্লাস আর মাইনাস টোটালি বিপরীত জিনিস, এটা আমরা জানি। সো A যেদিকে B যে তার ঠিক উল্টা দিকে, এটা বোঝানোর জন্যই আগে একটা মাইনাস দেওয়া হয়, ক্লিয়ার? সো এটাকে বলা হবে বিপরীত ভেক্টর। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, নেক্সট 3 নাম্বার। সো 3 নাম্বারে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। সো সমান্তরাল ভেক্টর কি হবে? সো ভেরি সিম্পল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, ক্লিয়ার? সো এখানে মান সমান হওয়াটাও জরুরি না, বাট মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হইতে হবে। সো দেখো তো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাদের মধ্যবর্তী কোণ কত? অবভিয়াসলি 0 ডিগ্রি। কেন? কারণ তারা তো জীবনও মিলিত হবে না, দুইটা সামনের দিকে পিছন দিকে যত দিকে বাড়াও না কেন, এরা কখনোই মিলিত হবে না, ঠিক আছে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আজীবন 0ই থাকবে। আমরা জানি যে সমান্তরালে থাকা দুইটা রেখার মধ্যবর্তী কোণটা সবসময় কি হয়? 0 হয়, ক্লিয়ার? সবসময় কি হবে? 0 হবে। বাট এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণ কি 0? অবশ্যই না। একটু পিছন দিকে টানো, দেখো এই যে একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে কিন্তু। সো এদের মধ্যবর্তী কোণটা কিন্তু 0 না। সো যখন মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে, তখন তাদেরকে আমরা কি বলতে পারি বলো তো? সমান্তরাল ভেক্টর বলতে পারি, ক্লিয়ার? বোঝাইতে পারছি জিনিসটা? ওকে, সো এতটুকু বোঝা গেল যে আমাদের সমান্তরাল ভেক্টরটা কখন হবে? যখন আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। গেল এটা সমান্তরাল ভেক্টর। আচ্ছা, এরপরে নেক্সট সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর সমরেখ কখন হবে? দুইটা ভেক্টর সমরেখ কখন হবে? সো খুবই সিম্পল জিনিস, যদি একটা রেখার উপর থাকে, ধরো এটা একটা রেখা, সো দুইটা ভেক্টর যদি এই রেখাটার উপর অবস্থান করে, তখন সেই দুইটা ভেক্টর সমরেখ হবে, ক্লিয়ার? একটা লাইনের উপর, ঠিক আছে? একটা লাইনের উপর, কোলিনিয়ার বলা হয় এটাকে, ঠিক আছে? একটা নির্দিষ্ট লাইনের উপর যদি দুইটা ভেক্টর অবস্থান করে, সেটাকে আমরা বলবো সমরেখ। এটা ভেক্টর কি হবে তখন? সমরেখ। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর।
সো এই জিনিসটা কিন্তু বোঝার জিনিস আছে, একটু খেয়াল করো। সমতলীয় ভেক্টর, ধরো আমার এই কলমটা একটা ভেক্টর, এই যে কালো ক্যাপটা হচ্ছে তার দিক নির্দেশ করতেছে, আর এই কলমটা হচ্ছে আরেকটা ভেক্টর। সো তুমি দেখো তো দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো না কেন তারা কি একটা নির্দিষ্ট প্লেনের মধ্যে থাকবে না? দেখো এটা কি সমতলীয় না? এটা কি সমতলীয় না? এই যে খেয়াল করো সমতলীয় হয়ে গেছে। যেভাবেই রাখো না কেন এভাবে রাখবা, সমতলীয় একটা তলের উপর আছে কিনা বলো। তুমি তাদেরকে যেভাবেই রাখো না কেন দেখো তো তারা সবসময় কি বলো তো একটা তলের উপর কাজ করতেছে। এই দেখো এই যে একটা প্লেন না, এই খাতাটা কি একটা তল, অবশ্যই একটা তল, একটা সারফেস। সো দেখো তুমি তাদেরকে যেভাবেই রাখো না কেন তারা একটা তলের উপর কিন্তু থাকবে, ঠিক আছে? এই দেখো যেভাবেই রাখো না কেন তারা কিন্তু একটা তলের উপরই থাকবে, দেখো একটা তলের উপরই থাকবে। তাহলে দুইটা ভেক্টর আজীবনই কি বলতো সমতলীয়, দুইটা ভেক্টর আজীবন সমতলীয়। এরা তুমি যেভাবেই এদের রাখো না কেন এরা কিন্তু একটা নির্দিষ্ট তলের উপরই থাকবে। জিনিসটা বোঝার চেষ্টা করো, দেখো না বুঝলে আবার একটু দেখো। এই দেখো এখানে কিন্তু তারা সবসময় একটা সারফেসের উপর থাকতেছে, তুমি তাদেরকে যেভাবেই রাখো না কেন একটা সারফেসের উপরই কিন্তু তারা থাকবে। সো তারা সবসময় সমতলীয়। তাহলে দুইটা ভেক্টর সবসময় কি সমতলীয় থাকবে, কথা বোঝা গেছে? তাহলে তারা সবসময় সমতলীয় ভেক্টর। বাট তিনটা যদি হয়, তিনটা ভেক্টর সমতলীয় হতেও পারে নাও হতে পারে, এই জিনিসটা একটু বোঝো। তিনটা ভেক্টর সমতলীয় হতেও পারে নাও হতে পারে। লাইক এখানে তিনটা ভেক্টর আছে, দেখো তিনটা ভেক্টর। এই যে এই অবস্থাটার কথা চিন্তা করো, এই অবস্থাটার কথা চিন্তা করো, দেখো এই অবস্থাটা। সো তারা এখন কি একটা তলের মধ্যে আছে না একটা প্লেনের মধ্যে আছে? এই দেখো, দেখো এই যে বোর্ডটা তো একটা প্লেন তাই না? সো এই যে দেখো তারা তিনজন একটা নির্দিষ্ট তলের মধ্যে আছে কি না? তারা তিনজন একটা নির্দিষ্ট তলের মধ্যে আছে না? সো এটাকে আমরা বলতে পারি যে তিনটা ভেক্টর সমতলীয়। কিন্তু একটা ভেক্টর যদি এখানে এরকম হয়ে যায় তখন কি তারা সমতলীয় থাকবে? তখন এই যে নিচের দুইটা সমতলীয় বাট উপরেরটা তো সমতলীয় না, নিচের দুইটা সমতলীয় বাট উপরেরটা সমতলীয় না, সেটা আরেকটা তলের মধ্যে আছে, সেটা হচ্ছে এই তলে প্লেনে আছে, ক্লিয়ার? সো তখন তারা সমতলীয় থাকবে না। সো তিনটা ভেক্টর যেটা বুঝলাম যে তিনটা ভেক্টর সমতলীয় হতেও পারে, তিনটা ভেক্টর সমতলীয় নাও হতে পারে, ঠিক আছে? যদি একই তলের মধ্যে থাকে তখন তাকে আমরা সমতলীয় ভেক্টর বলবো, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা নেক্সট ভেরি ইম্পর্টেন্ট জিনিস আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একক ভেক্টর। কয় নাম্বার গেল বুঝলে গেলাম? আচ্ছা যাও যত নাম্বারই হোক দিয়ে নাও। সো একক ভেক্টর নেক্সট হচ্ছে আমার একক ভেক্টর। ওকে, সো একক ভেক্টর কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে। একক ভেক্টর নিয়ে আমাদের আরও পড়ালেখা আছে, আমরা আরও নেক্সট ভিডিওগুলোতে একক ভেক্টর নিয়ে আরও অনেক আলোচনা করব। সো একক ভেক্টরটা কি? একক ভেক্টর হচ্ছে তোমার যেই ভেক্টরের মান এক একক হবে তাকে আমরা একক ভেক্টর বলবো। মান কয় একক? এক একক হবে, ঠিক আছে? এক ইউনিট হবে যার মানটা হবে এক একক। সো ভেক্টরের মান দ্বারা আমরা কি বুঝাই? কি দিয়ে ভেক্টরের মান বুঝাই আমরা? দৈর্ঘ্য দিয়ে। কি দিয়ে বোঝাই? দৈর্ঘ্য দিয়ে। সো দৈর্ঘ্যটা যদি এক একক হয় দ্যাট মিন্স এক ইউনিট হয়, সেটাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। দৈর্ঘ্যটা এক ইউনিট হলে সেটাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো, ক্লিয়ার? আচ্ছা, সো এখন একটু খেয়াল করো একটা জিনিস, একটু খেয়াল করো। দেখো ধরো 5 কেজি, এটা একটা স্কেলার রাশি তাই না? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে তোমার একক কত বলো তো? অবশ্যই বলবা যে কেজি। কেজি হচ্ছে এখানে একক, এটা তো জানো তোমরা নাকি? খুব বেসিক জিনিস, কেজি এখানে একক। আমি যদি এককটাকে বের করে আনতে চাই আমার কি করতে হবে? এখানে কি কি আছে বলো তো? এখানে কি কি আছে? মান আছে আর একক আছে। মান আর একক একসাথে আছে না? মানটা হচ্ছে 5, এককটা হচ্ছে কেজি, ঠিক কিনা? ভুল বললাম না? ভুল বলি নেই। সো এখন তোমাকে যদি এককটা বের করে আনতে হয় তুমি কি মান দিয়ে ভাগ করে দিবা না? মান দিয়ে যদি ভাগ করে দাও এককটা চলে আসবে। সো 5 কেজিরে যদি 5 দিয়ে ভাগ করে দাও কি পাবা? কেজি পাবা। এটাই তো তোমার একক। সো কোনো একটা ভেক্টরের এককটাকে বের করতে হলে কি করতে হবে? তার মান দিয়ে ভাগ করতে হবে। কোনো একটা ভেক্টরের এককটাকে বের করতে হলে কি করতে হবে? তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ ভেক্টর, এটা একটা ভেক্টর, এ এর একক ভেক্টরটা কি হবে? এ এর একক ভেক্টরটা হবে এ ক্যাপ লেখা হয়। একক ভেক্টরকে কি লেখা হয়? ক্যাপ। এটাকে পড়া হয় এভাবে এ ক্যাপ। কোনো ভেক্টরের একক ভেক্টরকে কিভাবে লেখা হয়? এ ক্যাপ দ্বারা, ক্লিয়ার? কোনো ভেক্টরের একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা লেখা হয়। যেটাই হোক তোমার এক্স ওয়াই জেড যাই হোক সেটার উপর একটা ক্যাপ লাগাই দিলে সেটা হয়ে যাবে একক ভেক্টর, ক্লিয়ার? সো কোনো ভেক্টরের একক ভেক্টরকে লেখা হয় এ ক্যাপ দ্বারা। সো এই ভেক্টরের একক ভেক্টর কি হবে? ওই ভেক্টর
আর একটা ভেক্টরের মান কিভাবে লেখা হয় মনে আছে? ওই যে প্রথমে বলছিলাম মড দিয়ে, মডিউলাস দিলেই তার ভ্যালু প্রকাশ পায়। তাহলে একক ভেক্টর হবে কোনো ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, কোনো ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান বা ভ্যালুটা। ক্লিয়ার? বোঝাইতে পারছি জিনিসটা? ঠিক এভাবে দেখো, একটা স্কেলারের ক্ষেত্রেও যা, একটা ভেক্টরের ক্ষেত্রেও তা, বাট তফাৎ কোথায়? কেজিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বাট এখানে এ ক্যাপটা এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর এককটাই হচ্ছে ভেক্টর। বোঝা গেছে? বোঝাইতে পারছি জিনিসটা? ক্লিয়ার? সো কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে হলে কি করতে হবে? সেটাকে আমরা এ ক্যাপ দ্বারা লিখবো, বা যে কোনো কিছু, বি হইলে বি ক্যাপ, সি হইলে সি ক্যাপ, ডি হইলে ডি ক্যাপ, যেটাই হোক সেটা ক্যাপ। উপরে একটা ক্যাপ চিহ্ন দিলে বুঝবো যে এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বোঝাইতেছে। সো বের করার জন্য কি করতে হবে? কোনো একটা ভেক্টরকে তার ভ্যালু বা মান দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বলো তো? একক ভেক্টরটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, সো যেটা বললাম আর কি, এটা হচ্ছে জাস্ট একটা বেসিক জিনিস, একক ভেক্টরের একটা বেসিক ধারণা। সো এই একক ভেক্টরের ফার্দার আরও পড়ালেখা আমাদের নেক্সটে আসবে, আরও নেক্সট ভিডিওগুলোতে আমরা আমাদের একক ভেক্টর নিয়ে আরও পড়াশোনা করব। সো আমাদের আজকে লাস্ট টপিকটা হচ্ছে আমাদের জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বলা হয়, জিরো ভেক্টর বলা হয়, শূন্য ভেক্টর বলা হয়, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বলো। জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। সো সোজা বাংলা ভাষায় যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলবো আমরা? শূন্য ভেক্টর বলবো। যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলবো, একদম সোজা বাংলা ভাষায়। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। সো মান আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই মনে আছে দৈর্ঘ্য দ্বারা, লেংথ। দৈর্ঘ্য দ্বারা আমরা কি করি? একটা ভেক্টরের মানটাকে রিপ্রেজেন্ট করি। সো এখন বলো যে কোন জিনিসটা দৈর্ঘ্য নাই? দৈর্ঘ্য শূন্য, মান শূন্য মানে তো দৈর্ঘ্য শূন্য, তাই না? জিনিসটার ভ্যালু জিরো, দ্যাট মিনস তার মানটাও জিরো, মানে তার দৈর্ঘ্যটাও জিরো। সো কোনো একটা ভেক্টরকে যদি খাতা রিপ্রেজেন্ট করতে চাই, শূন্য ভেক্টর আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? বলো, এটার উত্তর দাও আমাকে, যে কিভাবে তুমি বুঝবা যে এই ভেক্টরটার মান শূন্য? হ্যাঁ, সো অনেকেই বলতে পারছো হয়তো বিন্দু। একটা বিন্দুর কি নাই? কোনো দৈর্ঘ্য নাই। একটা পয়েন্ট, এই যেটা দিলাম, এটার কোনো দৈর্ঘ্য আছে? প্রস্থ আছে? বেধ, উচ্চতা কিচ্ছু নাই। সো এটাকে আমরা কি বলি? বিন্দু ভেক্টরও বলে থাকি। ঠিক আছে? একটা পয়েন্ট বা এটাকে বলে বিন্দু ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে? এটাকে বলে কি বলতো? বিন্দু ভেক্টর বা শূন্য ভেক্টর। এটার কি নেই? কোনো দৈর্ঘ্য নাই। সো এই ছিল আমাদের ভেক্টরের একদম বেসিক কিছু কথাবার্তা। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের ওই যে ত্রিভুজ সূত্র বা যোগ বিধি, বিয়োগ বিধি, এই জিনিসগুলো আমরা ফার্দার আলোচনা করব। আস্তে আস্তে আগাবো, হ্যাঁ, তাড়াহুড়ো করবো না। সো খুব বেসিক জিনিসগুলো নিয়ে, খুব ছোট ছোট বেসিকগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটা বিল্ড আপ করবো। সো আজকের মতো এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। আর পড়ালেখা করো, ঠিক আছে? ফাঁকিবাজি করো না।